যত সব পার্থক্য সিরিজে আজকে তোমাদের পড়াবো কোষ বিভাজনের চ্যাপ্টারটা। এখানে আমরা ক্লাস 6 থেকে পড়ে আসতেছো, ক্লাস 6, 7, 8, 9, 10। এবার তোমরা এসএসসি পরীক্ষার্থী। সো আসসালামু আলাইকুম 26 ব্যাচের শিক্ষার্থীরা বা এসএসসি যেই ব্যাচে তোমরা দেখতেছো না কেন, তোমার জন্য নিয়ে আসলাম যত সব পার্থক্য সিরিজ থেকে আজকে চ্যাপ্টার কোষ বিভাজন। চলো শুরু করি। শুরুতে আমরা দেখবো এককোষী জীব আর ওই পাশে থেকে উকি দেওয়া বহুকোষী জীব। ঠিক আছে, অনেক কিউট করে উকি দেওয়া আছে একটা বিড়াল, সেটা হচ্ছে আমাদের বহুকোষী জীব। তো ডিফারেন্স গুলো একটু দেখে ফেলি। শুরুতে এককোষী জীব, এককোষী ওয়ার্ডটা মানে কি? একটা মাত্র কোষ থাকবে, সহজ হিসাব। বহুকোষী মানে কি? একের বেশি কোষ থাকবে, অর্থাৎ একাধিক কোষ থাকবে। এরপর এরা কি করবে? এককোষী জীব আমরা একদম ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি, সেকেন্ড চ্যাপ্টারে পড়ছি, সেটা হচ্ছে অযৌন জননের মাধ্যমে, বেশি মোটা হলো, ওকে, অযৌন প্রজনন ভাবে হচ্ছে বংশ বিস্তার করবে। আর বহুকোষী জীব কি করতে পারে? সে বোধ যৌন এবং অযৌন দুই ভাবেই সে করতে বংশ বিস্তার করতে পারে। এই অযৌন কি পড়ছিলাম আমরা? সিম্পল বাইনারি ফিশন, এটা কিন্তু পড়েছিলাম, ঠিক আছে, বা বাইনারি দ্বিবিভাজন যেটা। এরপরে আমাদের আছে হচ্ছে উদাহরণ, একদম সহজ, মনেরা। আর হচ্ছে এখানে প্রোটিস্টার হচ্ছে কিছু এক্সাম্পল আছে, যেমন ব্যাকটেরিয়া, তার এটা হচ্ছে তোমার কি মনেরা, অ্যামিবা, প্লাজমোডিয়াম, এগুলো হচ্ছে প্রোটিস্টা। কিন্তু কি ধরনের প্রোটিস্টা? এক কোষী প্রোটিস্টা। আমরা কিন্তু প্রোটিস্টার মধ্যে পড়েছিলাম সেটা এককোষী হইতে পারে, বহুকোষী হইতে পারে। সে এককোষীগুলোর এক্সাম্পল হচ্ছে এগুলা। আমরা অলরেডি দেখছি, ব্যাকটেরিয়ার ছবি দেখলাম কিছুক্ষণ আগে। আর বহুকোষীতে এক্সাম্পল কি হবে? সবচেয়ে সহজ, মানুষ, গাছপালা, বিড়াল, পশু পাখি যাই বলো না কেন, সবকিছু হচ্ছে আমাদের বহুকোষীর এক্সাম্পল। এটা তো একেবারে সহজ ছিল। তো আমরা এখন দেখবো এই যে কোষগুলো আছে, এককোষী তো বাদ দিলাম, এককোষী তো এককোষী, কোনো কোষ বিভাজন হবেই না। বহুকোষী, তাদের অবশ্যই শুরুতে একটা কোষ ছিল, জাইগোট, সেখান থেকে তারা কি কোষ বিভাজন করে করে আলটিমেটলি বহুকোষী হতে পেরেছে। সো এই কোষ বিভাজনের পদ্ধতিকে মেইনলি দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। চলো দেখে ফেলি কি বোঝায় মাইটোসিস। মাইটোসিস গুলো হবে আমাদের দেহের সোমাটিক সেল বা দেহ কোষ। এই যে আমাদের দেহের কোষগুলো আছে না, যে কোষগুলো আমাদের তৈরি করছে, সেটা হচ্ছে আমাদের কিভাবে বিভাজন হয়েছিল? আমাদের মাইটোসিসের মাধ্যমে। সো দেহ কোষগুলো হবে। আর মিওসিস যেটা হবে সেটা হবে শুধুমাত্র জনন মাতৃকোষে। আমাদের পরিণত জনন কোষগুলো কি আছে? ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু। এগুলো কিভাবে তৈরি হবে? এগুলো তৈরি হবে এই মিওসিসের মাধ্যমে, জনন মাতৃকোষের মাধ্যমে আমাদের জনন কোষগুলো তৈরি হবে। এটা খেয়াল রেখো। এরপরে অপত্য কোষ, মানে এই যে শুরুতে যে একটা কোষ ছিল মাতৃকোষ, যেটা অপত্য মাতৃকোষ বা যেটাই বলো না কেন, অপত্য তো অনেক ডটার সেল আর কি। তো মাতৃকোষ থেকে যখন ডটার সেল বা অপত্য কোষটা তৈরি হবে, সেখানে মাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখবো, এই দেখো, একটা কোষ থেকে টোটাল দুইটা কোষ তৈরি হবে। তো মিওসিসের ক্ষেত্রে একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হবে। এখানে দুইটা হচ্ছে, এখানে চারটা হচ্ছে। সো এখানে হবে দুইটা, মাইটোসিস হবে দুইটা, আর মিওসিস হবে চারটা। ওকে। এরপরে ক্রোমোজোম সংখ্যা। যদি মনে করে এখানে বলতেছো যে ভাই এখানে একটা থেকে দুইটা হচ্ছে, তাহলে ক্রোমোজোমের কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না, মনে রাখবা। একটা থেকে দুইটা হইলে ক্রোমোজোমের কোনো চেঞ্জ হয় না। মাইটোসিসের ক্ষেত্রে যদি ক্রোমোজোমের চেঞ্জ হয়ে যেত, তাহলে কিন্তু একজন আমাদের একটা সেলের সাথে আরেকটা সেলের কিন্তু পার্থক্য হয়ে যেত। আমার দেখো, পুরো এই যে একটা আমার হাতের অংশ দেখতে পারতেছো, পুরো অংশটা দেখতে একটা সেম অংশের মনে হচ্ছে না? তুমি যদি ছবি তুলে পাঠানো হয়, আমার দেখবা দুইটা সেলের মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝতে পারছো? যদি না কোনো মানে ইয়া থাকে, সমস্যা থাকে, রোগ থাকে, সেটা আলাদা হিসাব। বাট নর্মাল যদি দুটা সেল তোমাকে দেওয়া হয়, এই দুইটা সেলের মধ্যে কোনো পার্থক্য করতে পারবা না। এই জন্য এই যে দুইটা সেলের ভিতরে কোনো ক্রোমোজোমের ডিফারেন্স নাই, মানে মা যা ছিল বাচ্চাগুলো তাই হয়েছে। ওকে, এটা হচ্ছে হুবহু সেম টু সেম হবে দুইটা। কিন্তু এই ক্ষেত্রে মা যা ছিল সেখানে কিন্তু সেম হয় না। এই যে তোমার বাবা বা তোমার মা যেরকম, তুমি কিন্তু 100% সেরকম না, বা তুমি কিন্তু 100% সেরকম না। কেন? এই যে কারণ হচ্ছে তোমার বাবা মায়ের থেকে যে মাতৃকোষ ছিল, জন্মমাতৃকোষের শুক্রাণু ডিম্বাণু থেকে কিন্তু তুমি হয়েছো। আর সেগুলোর সময় কি হয়েছে? কিছু চেঞ্জ হয়ে গেছে, কিছু জেনেটিক ভ্যারিয়েশন আসছে। ওই ভ্যারিয়েশন গুলো কি হচ্ছে? এখানে হচ্ছে ক্রোমোজোমের ডিফারেন্স তৈরি করবে। তাহলে এখানে যদি ক্রোমোজোম থাকে ফার্স্টে 2n, আমাদের সব ক্রোমোজোমে কিন্তু একটা সেট বলে, সেটটা হচ্ছে 2n হিসেবে থাকে। তাহলে মাতৃকোষ যদি 2n হয়, তাহলে অপত্য কোষও কিন্তু 2nই হবে, কারণ বললাম তো কোনো চেঞ্জ হবে না। কিন্তু কিন্তু মিওসিসের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? এটা হচ্ছে মাতৃকোষে 2nই থাকবে, নর্মাল মাতৃকোষে 2nই থাকবে। কিন্তু যখন অপত্য কোষটা আসবে, এই যে একটা ছোট ছোট চারটা কোষ আসলো, সেটা প্রত্যেকটা n হয়ে যাবে। আচ্ছা, প্রত্যেকটা n হয়ে যাবে, খেয়াল রাখো। এটা 2n ছিল, এটা কিন্তু n হয়ে যাচ্ছে। আর এগুলা কি ছিল? এগুলো 2n ছিল মাইটোসিসে, বা যে অপত্য কোষ যেটা আসছে সেটা কিন্তু 2nই হবে। সো এই যে অপত্য ক্রোমোজোমের সংখ্যা একদম সমান সমান, 2n ছিল 2nই হয়েছে। কিন্তু এই দেখো, এখানে বলতে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। 2n কে অর্ধেক করতে হবে, দুই দিয়ে ভাগ করলে কত হবে? n থাকবে, দুই দিয়ে কাটা হয়ে যাবে, n থাকবে, সো অর্ধেক হয়ে যাবে, এটা বলতে হবে। তো যদি 2n মানে অর্ধেকটা মনে না থাকে, 2n ইকুয়ালস টু 2n লেখো, আর এখানে 12 থেকে n হয় এরকম লেখো, তাহলে চলবে।
এরপরে নিউক্লিয়াস আর ক্রোমোজোমের বিভাজন। শুরুতে এই পুরো প্রসেসটা তোমরা একদম পরে দেখাবো বইয়ের প্রসেসটা। পুরো মাইটোসিস প্রসেসটাতে নিউক্লিয়াস একবার বিভাজিত হচ্ছে আর ক্রোমোজোমও একবার বিভাজিত হচ্ছে, কোনো ডিফারেন্স নাই। নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার, তাই হচ্ছে 2n থেকে 2n একদম সেম টু সেম, কোনো পার্থক্য থাকবে না বাবার মানে মায়ের আর হচ্ছে অপত্য কোষের ক্ষেত্রে। কিন্তু ইয়ার ক্ষেত্রে মিওসিসের ক্ষেত্রে কিন্তু সেম হবে না। এখানে কি হবে দেখো, এখানে নিউক্লিয়াসটা দুইবার হচ্ছে, ক্রোমোজোম সারা জীবন একবারই হবে, ক্রোমোজোম সারা জীবন একবারই বিভাজিত হবে। নিউক্লিয়াস এখানে একবার, এখানে দুইবার। যদি মনে না থাকে কোনটা একবার ছিল কোনটা দুইবার ছিল, অলওয়েজ মনে রাখবা নিউক্লিয়াসটা আগে মনে রাখবা, নিউক্লিয়াসটা আগে হয়, নিউক্লিয়াসটা আগে বলছি, নিউক্লিয়াস আগে। তাহলে মাইটোসিস আর মিওসিস অবস্থায় এমনি সিরা ডিফারেন্স লাগবে, তাই না? কখনো কিন্তু মিওসিস আগে মাইটোসিস লেখে না, কেউ লেখে না এটা ভাই, সবাই মাইটোসিস আর আগে মাইটোসিস লেখে, পরে মিওসিসই লিখবে। তাহলে মাইটোসিসে কি লিখবা, মাইটোসিস নিউক্লিয়াস আগে, তাহলে নিউক্লিয়াস ইকুয়াল টু 1, নিউক্লিয়াস ইকুয়াল টু 2, আর বাকি সব সেম। নিউক্লিয়াস ইকুয়াল টু 1, নিউক্লিয়াস ইকুয়াল টু 2, বাকি সব সেম। ওকে, আর লাস্টে হচ্ছে তোমার কাজ। তাহলে বলছি এটা দেহকোষে হয়, দেহকোষে হলে কি হবে, দেহের বৃদ্ধি ঘটাবে। আর জনন কোষে হয়, তাহলে জনন মাতৃকোষে হয়, তাহলে কি হবে, জনন কোষ তৈরি করবে। কি বলছিলাম, শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করবে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই মাইটোসিস আর মিওসিসের বৈশিষ্ট্য থেকে আর গুরুত্ব থেকে প্রচুর পরীক্ষা আসে। এগুলো তোমার হচ্ছে প্রত্যেকটা ধাপ ওয়াইজও আসে, সেগুলো ধাপ ওয়াইজ গুলো দেখাবো, বাট এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমার পার্থক্য হিসেবে, বৈশিষ্ট্য হিসেবে পড়ার জন্য। তো পার্থক্য পড়লা, বৈশিষ্ট্য পড়া হয়ে গেল না, আমি তোমাকে বলে দিলাম মুখে মুখে অনেকগুলো বৈশিষ্ট্য বলে দিলাম, এগুলোই তো তোমার বৈশিষ্ট্য, এগুলোই তো পরীক্ষা আসলে খাতায় লিখবা, তাই না? এটাই। ওকে, এরপর এটা দেখি, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস কিসের অংশ ভাইয়া? এটা হচ্ছে তোমার মেইনলি মাইটোসিসের দুইটা অংশ, মাইটোসিসকে দুই ভাগে ভাগ করা হয় আবার, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। ক্যারিও ওয়ার্ডটা মানে কি ভাই? ক্যারিও ওয়ার্ডটা মানে হচ্ছে নিউক্লিয়াস, আর কাইনেসিস মানে হচ্ছে বিভাজন, মানে নিউক্লিয়াসের বিভাজন। আর সাইটো মানে কি ভাই? সাইটো ওয়ার্ডটা আসছে সাইটোপ্লাজম থেকে, আর কাইনেসিস হচ্ছে বিভাজন, তাহলে সাইটোপ্লাজমের বিভাজন। এটা তোমরা এতদিন যারা বুঝো নাই, না বুঝে মুখস্থ করছো, তারা একটু বুঝে ফেলো। ক্যারিওকাইনেসিস মানে ক্যারিও ওয়ার্ডটার মানে হচ্ছে নিউক্লিয়াস, বাংলা ভাষায় নিউক্লিয়াস, আর কাইনেসিস মানে হচ্ছে বিভাজন। তাহলে নিউক্লিয়াসের বিভাজন, আর এটা হচ্ছে সাইটোপ্লাজম, কাইনেসিস মানে বিভাজন, তাহলে সাইটোপ্লাজমের বিভাজন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে এরকম একটা মাইটোসিসে কি হয়েছিল, ক্যারিওকাইনেসিস বিভাগ হয়েছিল। তো এমনি করে হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, 5টা ফেজে হয়। আর ক্যারিওকাইনেসিসটা কি হয়, জাস্ট একটা ফেজে শেষ হয়ে যায়। তো ছবি তোমায় দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে ডিফারেন্স গুলো দেখি। সহজ ডিফারেন্স প্রথমে বলছি, দেখো নিউক্লিয়াসের বিভাজন মনে রাখবে, তখন ক্যারিও মানে নিউক্লিয়াস, সারা জীবন মনে রাখবা, ক্যারিও ওয়ার্ডটা মানে হচ্ছে নিউক্লিয়াস, আর কাইনেসিস মানে বিভাজন, তাহলে কি হবে, নিউক্লিয়াসের বিভাজন। আর সাইটো হচ্ছে সাইটোপ্লাজম থেকে আসছে, সাইটোপ্লাজম, কাইনেসিস মানে কি, বিভাজন, তাহলে সাইটোপ্লাজমের বিভাজন। ওকে, শেষ। এরপর এখানে কি হবে, এখানে হচ্ছে অবশ্যই মাইটোসিস আগে কি হয়, আগে হচ্ছে ক্যারিওকাইনেসিস হয়, তাহলে ক্যারিওকাইনেসিসটা আগে হবে, আর সাইটোকাইনেসিস কি হবে, সাইটোকাইনেসিস হচ্ছে পরে হবে। এটা মনে রাখবো, আগে তো অবশ্যই সিরিয়ালটা কোনটার আগে, আগে নিউক্লিয়াস বিভাজন হয়, পরে সাইটোপ্লাজমটা হয়, তা নিউক্লিয়াস আগে, সাইটোপ্লাজম পরে। আর লাস্টে ক্যারিওকাইনেসিস কয়টা ধাপ আছে, 5টা ধাপ মাত্র বললাম, এই যে 5টা, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, 5টা ধাপ। আর সাইটোকাইনেসিসে খালি একটাই ধাপ আছে, শেষ, একটা ধাপ করেই শেষ হয়ে যায়। ছবি তো অলরেডি দেখছো, এই যে এখানে 5টা ধাপ হচ্ছে, আর এখানে একটা ধাপেই শেষ হয়ে যাচ্ছে। এটা খুব একটা পরীক্ষা আসে না, বাট 2 মার্কের জন্য চলে আসতে পারে তোমাদের। এবার যেহেতু 2 মার্কের এক্সট্রা করে এস থেকেও প্রশ্ন আসছে, তো এগুলো কিন্তু চলে আসার চান্স অনেক বেশি, এই জন্য হচ্ছে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপরে দেখো তোমাদের সুবিধার জন্য ক্যারিওকাইনেসিসের বিভিন্ন ধাপ আমি সুন্দর মতো তোমাদের মানে বৈশিষ্ট্য প্লাস হচ্ছে পার্থক্য আকারে দিয়ে দিয়েছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো। ওকে, এই দেখো এখানে তোমরা 5টা পয়েন্ট লিখে দিয়েছি সবগুলার। তাহলে তোমাদের অ্যাটলিস্ট তোমরা যদি না পারো, তাহলে এই যদি একবার করে দেখে যাও, তাহলে অ্যাটলিস্ট তোমার যদি পরীক্ষা আসছে মনে করো মেটাফেজ আর অ্যানাফেজ, বা শুধু মেটাফেজটা ব্যাখ্যা করতে বলছে, মেটাফেজের পার্টটা লিখবা আর ছবি টাকায় দিবা, ইনশাল্লাহ 3-এ 3, তাহলে 3 অ্যাটলিস্ট 2 পাবা। জাস্ট যদি এগুলো এখানে যা লেখা আছে এটা লেখো, এটাই না। এক্সট্রা কিছু লিখতে হবে অবশ্যই, যেগুলো ইন্ডিভিজুয়াল ইউনিক পয়েন্ট আছে সেগুলো লিখতে হবে। যদি নাও লিখতে পারো, যদি এগুলোও খালি লেখো, তাও অ্যাটলিস্ট 3-এ 2 আর 4-এ 3 ইনশাল্লাহ দিবে। ঠিক আছে, আচ্ছা তাই দেখি। আর যদি 2 মার্ক আসে, তাহলে তো 2 মার্ক তো ইনশাল্লাহ কনফার্ম, কোনো সমস্যা নেই, কিন্তু ছবি দিতে হবে, ছবি অবশ্যই দিতে হবে। আচ্ছা, তো ফার্স্টে দেখি নিউক্লিয়াস আর হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তো ইয়াতে কি হয়, আমাদের মাইটোসিসের শুরুতে কি হয়, শুরুতে আস্তে আস্তে প্রোফেজে অদৃশ্য হতে শুরু করে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াস মেমব্রেনটা আছে, নিউক্লিয়াসের বিভাজন হইতে হবে না, তো নিউক্লিয়াসের বাইরে যে লেয়ারটা আছে সেটা হাওয়া হয়ে যেতে হবে, নিউক্লিয়াসের বাইরের লেয়ারটা হাওয়া হয়ে যায়, আর ভিতরে যে নিউক্লিয়াসের কোর যেটা নিউক্লিওলাস সেটাও হাওয়া হয়ে যায়, আর মানে হাওয়া হতে থাকে আর কি, অদৃশ্য হতে শুরু করে। আর প্রোমেটাফেজে সেটা অদৃশ্যই হয়ে যায়, তার মানে মেটাফেজে থাকবে না, অ্যানাফেজও থাকবে না। কিন্তু আবার টেলোফেজ যখন হয়, যখন হচ্ছে ওর নিউক্লিয়াস বিভাজন প্রায় হচ্ছে কমপ্লিট, তখন সেগুলো আবার চলে আসতে থাকে, পুনরায় দৃশ্যমান হয়, অদৃশ্য হওয়া শুরু করে, অদৃশ্য হয়ে গেছে,
এটা থাকবেই না আবার পুনরায় দৃশ্যমান হয়, বুঝছো? মানে হচ্ছে গিয়ে একবার ডেড হয়ে আবার নতুন করে রিভাইভ হয়, কাইন্ড অফ এরকম স্টোরি। ওকে, এরপরে স্পিন্ডল যন্ত্র কি ভাই? এই তোমাদের ছবিগুলো এখানে রেখে দিচ্ছি সবগুলাই। তো এখানে আছে নিউক্লিয়ার মেমব্রেনটা হাওয়া শুরু করে। এই যে দেখতেছো এখানে হচ্ছে কিছু দাগ 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 জিনিসপত্র আছে, তোমার বইয়ে দেখবা সম্ভবত দাগ 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 মাথায় দেওয়া আছে। এগুলো হচ্ছে তোমার স্পিন্ডল যন্ত্র। উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোটিউবুলস, আর প্রাণীর ক্ষেত্রে তোমার থেকে তোমার হচ্ছে সেন্ট্রিওল থেকে তৈরি হয়। সেন্ট্রিওলের যে অ্যাস্টারিয়া তৈরি করে সেখান থেকে তৈরি হয়। আর উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোটিউবুলস থেকে এই স্পিন্ডল যন্ত্রগুলো তৈরি হয়। এখানে কি হয়? এখানে হচ্ছে ক্রোমোজোমগুলো লেগে থাকে। ওকে, তাহলে স্পিন্ডল যন্ত্র প্রথমে তো কি থাকে না, ছবিতে দেখো, ছবিতে কিন্তু প্রথমে কোনো স্পিন্ডল যন্ত্র নাই, পরেরটাতে আছে আবার হচ্ছে চলে যাওয়া শুরু করছে। ওকে, তাহলে এখানে অনুপস্থিত নাই, এখানে উপস্থিত হয়, এখানে উপস্থিত থাকে, এখানে লুপ্ত পায়। যেহেতু হচ্ছে আবার প্রোফেজ চলে আসছে, মানে কি হচ্ছে তোমার কি বলে এটাকে, নিউক্লিয়ার মেমব্রেন আসা শুরু করছে, তখন কি করে? তখন হচ্ছে লুপ্ত প্রায় হওয়া শুরু করে আর সাইটোকাইনেসিসে চলে যায় একেবারে। ওকে, এবার ক্রোমোজোমের অবস্থা। ক্রোমোজোম হচ্ছে এই যে মাঝখানে এগুলো দেখছো না, এই যেগুলো পেঁচায় আছে পোকার মতো দেখা যায়, এগুলো কিন্তু তোমার ক্রোমোজোম। ঠিক আছে, এখানে কি করে? এটাই হচ্ছে তোমার সেই জায়গা যেখানে তোমার এই যে তোমার শরীরের সবকিছু জেনেটিক কোড এখানে স্টোর করা থাকে, বুঝছো? ক্রোমোজোম অবস্থা ফার্স্টে দেখো, এই দেখো সরু লম্বা থাকে, এটা হালকা করে একটু চাপানো শুরু করে। সবচেয়ে খাটো আর মোটা থাকে হচ্ছে মেটাফেজে। এরপরে হচ্ছে দুই ভাগ হয়ে যায়, এরপরে হচ্ছে আবার সরু আর লম্বা হওয়া শুরু করে। আচ্ছা, এই দেখো কি হয়, ফার্স্টে সরু আর লম্বা থাকে নর্মাল, তোমাদের বইয়ের সাথে মিলা দেখবো অবশ্যই। এরপরে অপেক্ষাকৃত মানে প্রোফেজের তুলনায় হালকা ছোট আর মানে মোটা হওয়া শুরু করে। এরপর মেটাফেজে সর্বাধিক মোটা খাটো, মোটা খাটো। ওকে, তো অ্যানাফেজে কি হবে? VLJI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, VLJI। এটা হচ্ছে এর মতো দেখা যায়, এই যে তোমরা দেখো বইয়ে দেখবা অবশ্যই। এই দেখো, এটা হচ্ছে মনে করো উল্টা বি, এটা উল্টা বির মতো দেখা যায়, হ্যাঁ, এটা এল এর মতো দেখা যায়, এটা জে এর মতো দেখা যায়, হ্যাঁ, এরকম হচ্ছে VLJI কিন্তু মোটামুটি দেখা যায়। আর টেলোফেজে কি হয়? পুনরায় সরু আর লম্বা হয়। সরু আর লম্বা ছিল, সরু আর লম্বা দিয়ে শুরু, সরু লম্বা দিয়ে শেষ। এই নিউক্লিয়াসের শুরুতে ছিল, এটা আবার শেষে ফেরত আসে। স্পিন্ডল যন্ত্র শুরুতে ছিল না, এটা পরে হাওয়া হওয়া শুরু করে, মানে আগে যেরকম ছিল আবার পুনরাবস্থা যায়, মাঝখানে একটা স্টেটে কিছু চেঞ্জ হয়। এই চেঞ্জ গুলো হচ্ছে মেইনলি তিনটাতে বোঝা যায়। ঠিক আছে, ওকে। এরপরে ক্রোমোজোমের অবস্থান, ক্রোমোজোমের অবস্থা দেখলাম আমরা, এবার অবস্থানটা দেখি। তো অবশ্যই নিউক্লিয়াসে থাকবে, নিউক্লিয়াস জড়াজড়ি করে আছে, একবার দেখো এরকম পেঁচায় আছে। এরপরে স্পিন্ডল যন্ত্র চলে গেল, বললাম না স্পিন্ডল যন্ত্রের কাজ কি? এই ক্রোমোজোমকে ধরে রাখা। এরপর স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল, বিষুবীয় সোজা কথা হচ্ছে মাঝখানের জায়গাটা, এই যে একটা মাঝখানে লাইন দেখতেছে না, মাঝখানে সোজা লাইনটা টেনে দিলি, এই সোজা লাইনটাই হচ্ছে আমার বিষুবীয় অঞ্চল। ওকে, এগুলাকে বলা হয় পোল। ধরো হচ্ছে পৃথিবীর কথা চিন্তা করো, পৃথিবী গোল, পৃথিবীর উপরে একটা নর্থ পোল একটা সাউথ পোল আছে না, উপর নিচে দুইটা পোল আছে, মাঝখানে দেখবে একটা বিষুবীয় রেখা বলে, বিষুবীয় রেখা কিছু রেখা আছে, ওই রেখার মাঝখানে বিষুবীয় রেখা মানে কি? মাঝখানের যে অংশটা, বুঝছো, মাঝখানের যে লাইনটা। বাংলাদেশ হচ্ছে বিষুবীয় রেখার চেয়ে কিছুটা উপরে থাকে। হিসাব করে স্পিন্ডল বিষুবীয় অঞ্চলে সবচেয়ে খাটো সবচেয়ে মোটা মাঝখানে, মেটাফেস, বুঝছো? মাঝখানে কি? বিষুবীয় অঞ্চলে। মাঝখানে লিখলেও সমস্যা নেই, বিষুবীয় অঞ্চলটা হচ্ছে টিচাররা প্রিফার করবেন, কারণ বইয়ের ভাষা এটা। এরপরে কি? বিষুবীয় অঞ্চল থেকে বিপরীত মেরুর দিকে যাওয়া শুরু করে, দেখছো না, অর্ধেক হচ্ছে উপরে যাওয়া শুরু করে, অর্ধেক নিচে যাওয়া শুরু করে, VLJI, অর্ধেক উপরে অর্ধেক নিচে যাওয়া শুরু করে। ওকে, আর লাস্টে কি হয়? আবার ওই যে দেখো প্রোফেজ আর টেলোফেজ অনেকখানি কথাবার্তায় সেম, হালকা একটু এদিক সেদিক কথাবার্তা ডিফারেন্স হতে পারে, বাট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেম। পুরোপুরি ডিফারেন্স হচ্ছে লাস্টেরটাতে। দেখো কনডেনসেশনে কি হয়, দেখো কনডেনসেশন মানে মেনলি বাংলা অর্থে জল বিয়োজন বা জল যোজন, মানে একটা জিনিস খাটো মোটা হচ্ছে কিভাবে, যখন হচ্ছে এই যে ক্রোমোজোমটা যে বড় বড় ছিল, ক্রোমোজোমটা যে এরকম বড় বড় ছিল, হ্যাঁ এরকম ছিল, সেগুলো করে কি আস্তে আস্তে এখান থেকে মনে করে এরকম মোটা ছিল, মোটা থেকে আস্তে আস্তে মোটা ছিল না, আচ্ছা চিকন ছিল আর সরু আর লম্বা ছিল। তো করে কি, ও হচ্ছে জলগুলা এর ভিতরে যে পানি আছে, ওর ভিতরে পানি আছে অবশ্যই, আমাদের জীবনে মানে পুরো শরীরের 70% থেকে 90%ই পানি আসে সত্যি কথা বলতে গেলে, বুঝছো? তো এই পানিগুলো আস্তে আস্তে হচ্ছে ছেড়ে দেয়, জল বিয়োজন মানে জল বিয়োগ করে ফেলে। জল বিয়োগ করার জন্য এই জিনিসটা আস্তে আস্তে, এই পুরো যে বড় জিনিসটা ছিল, এই বড় জিনিসটা আস্তে আস্তে কি হয়, চেপে আসে, বুঝতে পারছো? জিনিসটা চেপে হচ্ছে এরকম মোটা হয়ে যায়। সো কি হচ্ছে, চেপে আস্তে আস্তে মানে কি খাটো হচ্ছে বাট মোটা হয়ে যাচ্ছে। যখন এদিকে ছোট হবে তখন এদিকে বেড়ে যাবে, এই জন্য বলে কি খাটো আর মোটা হচ্ছে। তো এখানে জল বিয়োজন শুরু হচ্ছে, এখানে জল বিয়োজন চলতে থাকে, আর এখানে সুপার কন্ডেনসেশন হয়, সবচেয়ে বেশি খাটো আর মোটা হয় এটার জন্যই, সবচেয়ে বেশি জল বিয়োজন হয় হচ্ছে মেটাফেজে। ওকে, এই জন্য ওয়ার্ডটা মনে রাখবা, সুপার কন্ডেনসেশন, সবচেয়ে বেশি জল বিয়োজন হয়।
অ্যানাফেজের ক্ষেত্রে এর কোনো সম্পর্ক নাই, কোনো জল বিয়োজন জল যোজন কিচ্ছু হয় না। টেলোফেজে গিয়ে আবার জল যুক্ত হওয়া শুরু করে। আবার এই যে জল যুক্ত হয়েছে, ফার্স্টে কি ছিল, ফার্স্টে যে ফেজটা ছিল সরু লম্বা ছিল, জল বিয়োজিত হইতে হইতে খাটো আর মোটা হয়েছিল। আবার তো এখানে কি হয়েছিল, টেলোফেজ আমরা দেখছি না, আবার সরু আর লম্বা হবে। কিভাবে হবে, আবার জল এসে যুক্ত হবে। যোজন মানে কি, যুক্ত হওয়া, তাহলে পানি এসে যুক্ত হবে আর এখানে পানি বের হয়ে যাবে। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের এই ছবিগুলো, আবার একটু দেখবা, তোমাদের বইয়ে অবশ্যই সব ছবি আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ, এগুলা। এখান থেকে তোমাদের মেইনলি যে পরীক্ষাগুলো সিকিউতে আসে সেগুলো হচ্ছে যে কোনো একটা ফেজ দিয়ে তোমার পরীক্ষা বলে ওই ফেজটার বৈশিষ্ট্য প্লাস ছবি আঁকতে, চিত্র সহ বৈশিষ্ট্য বর্ণনা করো। ছবি অবশ্যই শিখবা, 5টা ছবি শিখবা। সরি, স্পেশালি প্রোমেটাফেজ সবচেয়ে কম আসে, সবচেয়ে বেশি মেটাফেজটা আসে, মেটাফেজ আর অ্যানাফেজ সবচেয়ে বেশি আসে, বাকিগুলো হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি কোনটা, মেটাফেজ আর অ্যানাফেজ, এগুলো মাস্ট শিখতে হবে। সো এগুলোর বৈশিষ্ট্য শিখবা আর হচ্ছে ছবিটা শিখবা, আর পার্থক্য যেগুলো তো সেগুলো দেখাই দিলাম। তো এই ছিল আজকের জন্য। তো আশা করি ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে বায়োএনার্জেটিক্সে। এ পর্যন্ত।